এই পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেটা বেঁচে থাকলে পৃথিবীর সকল প্রাণী এবং উদ্ভিদ সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারবে, কিন্তু একবার সেই জায়গাটি যদি ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে থাকা সকল প্রাণী এবং উদ্ভিদ ধীরে ধীরে ধ্বংসের দিকে ধাবিত হবে। আর সেই জায়গাটির নাম হলো অ্যামাজন জঙ্গল। এই জঙ্গলটা এতটাই বিশাল যে এর আয়তন প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার। মানে হলো যদি পুরো বাংলাদেশকে টানা 37 বার পাশাপাশি বসানো হয় তবুও অ্যামাজন জঙ্গলের প্রায় অনেক জায়গা ফাঁকা থাকবে। শুধু বাংলাদেশ নয়, পুরো ভারতকে অ্যামাজন জঙ্গলের মধ্যে পাশাপাশি 2 বার বসানো সম্ভব। এমনকি পুরো ইউরোপের প্রায় অর্ধেক জায়গা দখল করে নিতে পারে এই একটি মাত্র জঙ্গল। এই অ্যামাজন জঙ্গল কোনো দেশের একক সম্পত্তি নয়, বরং এটি ছড়িয়ে আছে 9টি দেশের ভেতর। আর দেশগুলো হলো ব্রাজিল, পেরু, কলম্বিয়া, বলিভিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানা। এই জঙ্গল এতটাই গহীন, যদি কোনো একটি মানুষকে এই জঙ্গলের একদম মাঝখানে একা ছেড়ে দেওয়া হয় তবে ওই মানুষটির এই জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসতে 1 বছরেরও বেশি সময়ের প্রয়োজন হবে। অ্যামাজন জঙ্গলের আরো একটি নাম হলো রেইন ফরেস্ট, কারণ এখানে বছরের এমন কোনো দিন আসে না যেদিন বৃষ্টি হয় না। অর্থাৎ এই জঙ্গলে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়। আর এই জঙ্গলে বৃষ্টি কোনো ঋতু নয়, বরং এটি প্রতিদিনকার একটি স্বাভাবিক ঘটনা। সবচেয়ে অবাক করা বিষয় হলো অ্যামাজন জঙ্গল এতটাই ঘন যে এখানে গাছপালার উপর বৃষ্টি পড়ার 10 মিনিট পর সেই বৃষ্টি মাটিকে স্পর্শ করে। শুধু তাই নয়, এই ঘন জঙ্গলের কারণে দিনের বেলাতেও এই জঙ্গল রাতের আধারের মতো চারিদিক আচ্ছন্ন থাকে, কারণ এর উপরের স্তর এতটাই ঘন এবং গাছপালা এত বেশি যে সূর্যের আলো প্রায় 90 থেকে 95% আটকে যায়। ফলে নিচের মাটিতে আলো পৌঁছায় খুব অল্প, যার কারণে দিনের বেলাতেও পরিবেশ থাকে প্রায় অন্ধকার। একটা গাছ কেটে ফেললে পেছনে ফাঁকা জায়গা দেখা যায় না, কারণ বড় গাছের নিচে ছোট গাছ, তার নিচে ঝোপ, তারও নিচে লতা আর ফার্ড, মানে একটার নিচে আরেকটা জঙ্গল। এই জন্য অ্যামাজনে 1 মিটার সামনে কি আছে অনেক সময় সেটাও দেখা যায় না। বিজ্ঞানীদের সম্মিলিত গবেষণায় দেখা গিয়েছে অ্যামাজন জঙ্গলে 430-এরও অধিক প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 1300-এরও অধিক প্রজাতির পাখি, 400-এরও অধিক প্রজাতির সরীসৃপ, 1000-এরও অধিক প্রজাতির উভচর, 3000-এরও অধিক প্রজাতির মাছ এবং 25 লক্ষেরও অধিক প্রজাতির পোকামাকড় রয়েছে। মানে হলো শুধু এই এক জঙ্গলেই আছে প্রায় 50 লক্ষের কাছাকাছি ভিন্ন ভিন্ন প্রাণী প্রজাতি। পৃথিবীর যত প্রাণী প্রজাতি বিজ্ঞানীরা চেনেন বা আবিষ্কার করেছেন তার প্রায় 10% শুধু অ্যামাজনে বাস করে। অ্যামাজন জঙ্গলের একটি বড় গাছে পাখি, পোকা, ব্যাঙ, সাপ মিলে শত শত প্রাণী একসাথে বসবাস করে। অর্থাৎ এখানকার এক একটা গাছ হলো এক একটা ছোটখাটো চিড়িয়াখানা। বিজ্ঞানীরা বলেন অ্যামাজন জঙ্গলে পোকামাকড়ের সংখ্যা মাটির দানার চেয়েও বেশি মনে হয়। এই জঙ্গলে 1 বর্গ মিটার এলাকায় প্রায় হাজার হাজার পোকামাকড় থাকাটা যেন স্বাভাবিক বিষয়। প্রতি বছর অ্যামাজন জঙ্গলে শত শত নতুন প্রাণী প্রজাতি আবিষ্কৃত হয়। এই জঙ্গলে যতগুলো প্রাণী প্রজাতি বসবাস করে তার সম্পূর্ণ তালিকা আজও বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। এই জঙ্গলে দিনে যে জায়গায় পাখি আর বানরের আনাগোনা থাকে, রাতে সেই একই জায়গায় সাপ, ব্যাঙ ও নিশাচর শিকারীদের দেখা যায়। অর্থাৎ দিনের প্রাণীরা যখন সূর্যের ডোবার সাথে সাথে ঘরে ফিরতে শুরু করে, ঠিক তখনই রাতের প্রাণীরা বের হয় শিকারের খোঁজে। এ যেন একই জঙ্গলে দুটি আলাদা প্রাণী জগৎ। অ্যামাজন জঙ্গলে এমন অসংখ্য প্রাণী আছে যা পৃথিবীর আর কোথাও নেই। অ্যামাজন জঙ্গলের কথা উঠলেই সবার আগে যে প্রাণীটির কথা মাথায় আসে সেটি হলো অ্যানাকোন্ডা। এই অ্যানাকোন্ডা হলো বিশ্বের সবচেয়ে ভারী সাপ। লম্বা এরা 30 ফুট পর্যন্ত এবং ওজন প্রায় 250 কেজি। আবার অনেক সময় এর চেয়ে বেশিও হয়ে থাকে। অ্যানাকোন্ডার গায়ের রঙের কারণে এটিকে ঝোপঝাড়, কাদামাটির জল, শ্যাওলা আর ছায়ার ভেতর থেকে আলাদাভাবে চেনা যায় না। আর এটাকেই কাজে লাগিয়ে অ্যানাকোন্ডা খুব সহজেই তার শিকার ধরতে পারে। অ্যানাকোন্ডার ব্যাপারে সবচেয়ে অবাক করা তথ্য হলো অ্যানাকোন্ডা কোনো বিষাক্ত বা বিষধর সাপ নয়। অর্থাৎ অ্যানাকোন্ডার ছোবলে কোনো বিষ থাকে না। এমনকি এরা শিকারকে কামড় দিয়েও হত্যা করে না, বরং এরা এত বেশি ভারী এবং বিশাল যার কারণে এরা শিকারকে পেঁচিয়ে ধরে
চাপ দিয়ে একেবারে নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলে। শিকার শ্বাস নেওয়ার চেষ্টা করলে আরো শক্ত করে চেপে ধরে। ফলাফলস্বরূপ শ্বাস বন্ধ হয়ে এবং চাপ সহ্য করতে না পেরে ভেতরের অঙ্গ ভেঙে গিয়ে শিকারের মৃত্যু ঘটে। আর অ্যানাকোন্ডার জল এমন ভাবে তৈরি যা সম্পূর্ণ একটি হরিণ অথবা শূকর কিংবা বড় একটি কুমিরকেও আস্ত গিলে ফেলতে পারে। এটা শুনে অনেকেই অবাক হয় যে মেয়ে অ্যানাকোন্ডা আকারের দিক দিয়ে বিশাল ও শক্তিশালী হলেও পুরুষ অ্যানাকোন্ডা আকারের দিক দিয়ে তুলনামূলক ছোট। অনেক সময় একটি মাত্র মেয়ে অ্যানাকোন্ডার চারপাশে 10 থেকে 12টা পুরুষ অ্যানাকোন্ডা একসাথে জড়িয়ে থাকে। এটাকে বলা হয় ব্রিডিং বল। এই জঙ্গলে শুধুমাত্র বিশাল আকৃতির দানব প্রাণীরাই ভয়ঙ্কর হয়ে ওঠে তা কিন্তু নয়, এখানকার ছোট একটি পিঁপড়াও আপনার ভয়ের কারণ হতে পারে। আর তেমনি একটি পিঁপড়ার নাম হলো বুলেট অ্যান্ট। এটি অ্যামাজনের সবচেয়ে যন্ত্রণাদায়ক পিঁপড়া। এই পিঁপড়া কাউকে কামড় দিলে তা গুলির আঘাতের মতো অনুভূত হয়। আর এ কারণেই এই পিঁপড়ার নামকরণ করা হয় বুলেট অ্যান্ট নামে। যারা কামড় খেয়েছে তাদের ভাষ্য মতে এটি যখন কামড় দেয় তখন মনে হয় পায়ে গরম লোহার দণ্ড ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার চেয়ে বড় বিষয় হলো এই ব্যথা কতক্ষণ পর্যন্ত স্থায়ী হয়। আর এটাই সবচেয়ে অবাক করা অংশ, কারণ এটি কামড় দেওয়ার সাথে সাথেই ব্যথা শুরু হয়। কিন্তু এই ব্যথা শেষ হয় না সহজে, কারণ কামড় দেওয়ার পর প্রায় 12 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত এই ব্যথা স্থায়ী হয়। আর এই দীর্ঘ সময় ধরেই গরম লোহার দণ্ড ঢুকিয়ে দেওয়ার মতো তীব্র যন্ত্রণা সহ্য করে যেতে হয়। এই বুলেট অ্যান্ট কিন্তু সাধারণ পিঁপড়ার মতো ছোট না, এরা দৈর্ঘ্যে প্রায় 1 ইঞ্চি হয়। এদের বিষে থাকে এমন এক উপাদান যা শরীরের নার্ভ সিস্টেমকে অস্থায়ীভাবে অচল করে দেয়, যার কারণে শরীর শক্ত হয়ে আসে। এই শক্তিশালী পিঁপড়াটিকে নিয়ে অ্যামাজন জঙ্গলের আদিবাসীদের কিছু ভয়ঙ্কর রীতি প্রচলিত আছে। এটা শুনলে অনেকেই তা বিশ্বাস করতে পারে না। অ্যামাজনের কিছু আদিবাসী উপজাতিতে ছেলেদের ততক্ষণ পর্যন্ত পুরুষ হিসেবে মানা হয় না যতক্ষণ না তারা বুলেট অ্যান্ট ভর্তি দস্তানা পরে নাচে, যেখানে থাকে শত শত পিঁপড়া। এছাড়াও শত শত বুলেট অ্যান্টের মধ্যে 10 মিনিট পর্যন্ত হাত ঢুকিয়ে রাখতে হবে এবং এই যন্ত্রণা সহ্য করতে হবে। আর এটাই হলো তাদের কাছে সাহস ও পরিণতির প্রমাণ। অ্যামাজন জঙ্গলের পাশ দিয়ে বয়ে গেছে একটি বিশাল নদী, যার নাম অ্যামাজন নদী। এই অ্যামাজন নদী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নদী। অ্যামাজন নদী শুধু লম্বা না, এটি আয়তনে, গভীরতায়, পানির পরিমাণে সব দিক থেকেই অস্বাভাবিক। এই নদীর দৈর্ঘ্য প্রায় 6400 কিলোমিটার। এটি পেরুর আন্দিজ পাহাড় থেকে শুরু হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে শেষ হয়। অ্যামাজন নদীর সবচেয়ে অবাক করা ক্ষমতা হলো এটি পৃথিবীর সবচেয়ে বেশি পানি বহন করে। পৃথিবীর সব নদীর মোট পানির প্রায় 20% পানি একাই বহন করে এই অ্যামাজন নদী। এই নদী প্রতি সেকেন্ডে প্রায় 2 লাখ ঘনমিটার পানি সমুদ্রে ফেলে, যা আমেরিকার মিসিসিপি নদীর চেয়েও কয়েক গুণ বেশি। বেশিরভাগ মানুষ বিশ্বাসই করতে চায় না অ্যামাজন নদীর প্রায় 4 কিলোমিটার নিচে ধীরে বয়ে যাওয়া আরেকটা জলধারা আছে। বিজ্ঞানীরা এটির নাম দিয়েছেন হামজা রিভার। এটা মূলত উপর থেকে দেখা যায় না, এর স্রোত খুব ধীর কিন্তু প্রস্থ অনেক বড়। অ্যামাজন নদীর মিঠা পানি আটলান্টিক মহাসাগরের 150 থেকে 200 কিলোমিটার পর্যন্ত লবণাক্ত পানিকে মিঠা পানিতে বদলে দেয়। শুধু যে অ্যামাজন জঙ্গলে এই ভয়ঙ্কর প্রাণীদের বিচরণ তা কিন্তু নয়, অ্যামাজন নদীও ভয়ঙ্কর সব প্রাণী দ্বারা ভরপুর। আর তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো ব্ল্যাক কেইমেন নামক হিংস্র কুমির। এরা কোনো সাধারণ কুমির না, এরাই এই অঞ্চলের টপ প্রিডেটর। মানে হলো এই নদীতে এদের উপরে আর কোনো হিংস্র প্রাণী নেই। একটি পূর্ণবয়স্ক ব্ল্যাক কেইমেনের দৈর্ঘ্য প্রায় 20 ফুট এবং ওজন 500 কেজিরও বেশি হয়ে থাকে। ব্ল্যাক কেইমেনের একটি কামড় অনেক শক্ত হাড়ও ঘুরিয়ে দিতে পারে, এমনকি বিশাল আকৃতির কচ্ছপদের শক্ত খোলসও ভেঙে দিতে পারে। এরা একবার কোনো শিকার ধরা মানেই সেখান থেকে পালানোর আর কোনো সুযোগ নেই। এদের ব্যাপারে সবচেয়ে অবাক করা তথ্য হলো এরা না খেয়ে প্রায় কয়েক মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই অ্যামাজন নদীতে আরো একটি প্রাণী আছে যা ব্ল্যাক কেইমেনের চেয়ে আকারে তুলনামূলক ছোট হলেও বেশ বিপজ্জনক, আর তা হলো ইলেকট্রিক ইল, যাকে অ্যামাজন নদীর জীবন্ত ব্যাটারি বলা হয়। এটি মূলত এক ধরনের মাছ যার বিদ্যুৎ তৈরি করার ক্ষমতা রয়েছে, আর এই ক্ষমতা একে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণীদের মধ্যে জায়গা দিয়েছে। ইলেকট্রিক ইলের পুরো শরীরের প্রায় 80% অংশ বিদ্যুৎ উৎপাদনের জন্য বানানো। এদের শরীরে হাজার হাজার ইলেকট্রোসাইট সেল একসাথে কাজ করে। কোনো প্রাণীকে একবার আক্রমণ করলে এরা এদের দেহ হতে 600 থেকে 800 ভোল্ট পর্যন্ত
বিদ্যুৎ ছাড়তে পারে, আর এটা মানুষের বাড়ির ফ্রিজের বিদ্যুতের থেকেও বেশি। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই ইলেকট্রিক ইল একবার শক দিয়েই থেমে থাকে না, এরা 1 সেকেন্ডে বহুবার শক দিতে পারে। ফলে শিকার মুহূর্তে অচেতন হয়ে পড়ে, পেশি শক্ত হয়ে যায় এবং নড়াচড়া করা বন্ধ করে দেয়, যার কারণে শিকার পালানোর কোনো সুযোগই পায় না। ইলেকট্রিক ইল বিদ্যুৎ দিয়ে শুধুমাত্র আক্রমণ করে তা কিন্তু নয়, এরা বিদ্যুৎ দিয়ে দেখেও। পানিতে দুর্বল বৈদ্যুতিক তরঙ্গ ছেড়ে দিয়ে এরা চারপাশের বস্তুর অবস্থান সম্পর্কে ধারণা নেয়, আর এভাবেই অন্ধকার ও কাদা পানিতে শিকারের অবস্থান শনাক্ত করে। একটি বড় ইলেকট্রিক ইল লম্বায় প্রায় 9 ফুট পর্যন্ত হতে পারে, যা একটি মানুষের উচ্চতার সমান বা তার চেয়ে বেশি হতে পারে। তবে এই অ্যামাজন নদীকে ঘিরে একটি অবিশ্বাস্য কিন্তু বাস্তব সত্য ঘটনা রয়েছে, তা হলো মার্টিন স্ট্রেল নামক একজন স্লোভেনিয়ার বাসিন্দা সম্পূর্ণ অ্যামাজন নদী সাঁতার কেটে পার হয়েছেন, যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লম্বা নদী সাঁতরে পার হওয়ার রেকর্ড সৃষ্টি করেছে। মূলত মার্টিন স্ট্রেল 2007 সালে এই রেকর্ডটি করেন, এবং এই রেকর্ডটি করতে অর্থাৎ সম্পূর্ণ অ্যামাজন নদী সাঁতরে পার হতে তার 66 দিন সময় লেগেছিল। মার্টিন স্ট্রেল পেরু থেকে তার যাত্রা শুরু করে এবং ব্রাজিল অর্থাৎ আটলান্টিকের কাছাকাছি এসে শেষ করে। এখন প্রশ্ন হলো, এত ভয়ঙ্কর একটি নদীতে এত বিপজ্জনক প্রাণী থাকা সত্ত্বেও কিভাবে এত বিশাল নদী সাঁতরে পাড়ি দেওয়া সম্ভব হলো? আসল কথা হলো, মার্টিন স্ট্রেল পুরো নদী একটানা সাঁতার কাটেননি। তিনি দিনে 8 থেকে 10 ঘন্টা সাঁতার কাটতেন আর রাতে নৌকায় বিশ্রাম নিতেন। তাছাড়া তার সাথে পুরোটা সময় ধরে একটি সাপোর্ট টিম ছিল, যারা তার নিরাপত্তা বিষয়ক সবকিছু পর্যবেক্ষণ করত এবং সামনে কোনো বিপদের ঝুঁকি দেখলে তাকে আগে থেকেই সতর্ক করত। মার্টিন স্ট্রেল কখনোই স্রোতের বিপরীতে সাঁতার কাটতেন না, বরং তিনি স্রোতের প্রবাহের দিকেই সাঁতার কেটেছেন, যাতে তার শক্তি কম খরচ হয় এবং যেন তিনি বেশিক্ষণ ধরে সাঁতার কাটতে পারেন। যেহেতু এই নদীতে ব্ল্যাক কেইমেন, পিরানহা, অ্যানাকন্ডা এবং ইলেকট্রিক ইলের মতো বিপজ্জনক প্রাণীরা থাকতো, তাই তিনি রাতের বেলা সাঁতার কাটতেন না। দিনের বেলায় যখন সাঁতার কাটতেন তখন অগভীর ঝোপঝাড় এলাকা তিনি এড়িয়ে চলতেন, কারণ এই নদীর গভীর অংশে বিপজ্জনক প্রাণীগুলো সাধারণত মানুষের দিকে সরাসরি আসে না। তাছাড়া তিনি পানিতে নামার আগে ঘন গ্রিজ লেয়ার নিতেন এবং নিয়মিত মেডিকেল চেক আপ করতেন। কিন্তু এত কিছুর পরও তিনি অসুস্থ হয়েছিলেন, শরীর ফোলা, জ্বর ও ইনফেকশন হয়েছিল, এমনকি কয়েকবার প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থাও হয়েছিল। অবশ্য তারপরও তিনি থামেননি, শেষমেশ তিনি তার রেকর্ডটি সম্পন্ন করেছিলেন। এছাড়াও এই অ্যামাজন জঙ্গলে আরো একটি নদী আছে, যে নদীর পানি সারাক্ষণ ফুটতে থাকে, আর এই ফুটন্ত নদীর নাম হলো সানাই টিম্পিস্কা। স্থানীয় ভাষায় এটার মানে হলো সূর্যের তাপে ফুটে ওঠা নদী। এটি পেরুতে অবস্থিত। এই নদীর পানির তাপমাত্রা প্রায় 90 ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি। এখানে কোনো প্রাণী পড়ে গেলে কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যাবে, এমনকি এই পানিতে রান্নাও করা সম্ভব। বিজ্ঞানীদের মতে গভীর ভূগর্ভ থেকে অত্যন্ত গরম পানি উপরে উঠে আসে এবং ভূগর্ভস্থ ফাটল দিয়ে এই পানি নদীতে মিশে পুরো নদীটিকে গরম করে ফেলে। এই নদীর দৈর্ঘ্য প্রায় 6 কিলোমিটার। সেখানকার স্থানীয় উপজাতিদের কাছে এই নদীটি পবিত্র। এই নদীর তীরে তারা বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে। তারা বিশ্বাস করে এই নদী জীবিত, যদিও তা সম্পূর্ণ কুসংস্কার। বর্তমানে অ্যামাজন জঙ্গলে আনুমানিক 500টির মতো আদিবাসী উপজাতি বসবাস করে। এদের মধ্যে 350টির বেশি উপজাতি পরিচিত ও নথিভুক্ত হলেও 100টিরও বেশি উপজাতি এখনো আধুনিক পৃথিবী থেকে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন। অর্থাৎ আজকের যুগে এসেও এই জঙ্গলে বাস করা কিছু আদিবাসী উপজাতি জানেই না এই অ্যামাজন জঙ্গলের বাইরেও একটি আধুনিক পৃথিবী আছে। অ্যামাজন জঙ্গলে বসবাসকারী আদিবাসীদের মোট সংখ্যা আনুমানিক 12 লাখ। তারা ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর এবং বলিভিয়া সহ মোট 9টি দেশে ছড়িয়ে আছে। এই উপজাতিরা বাইরের মানুষ দেখলেই পালিয়ে যায়, এমনকি বিমানের শব্দ শুনে জঙ্গলের গভীরে ঢুকে পড়ে। এরা কাঠ, পাতা, বাঁশ ইত্যাদি দিয়ে ঘর প্রস্তুত করে। আবার অনেক সময় পুরো উপজাতি এক ছাদের নিচে থাকে। বিদ্যুৎ, দরজা, জানালা কিছুই নেই,
তবুও তারা টিকে আছে। 20 শতকের শুরুতে ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেট বিশ্বাস করতেন যে অ্যামাজন জঙ্গলের গভীরে একসময় একটি উন্নত ও পরিকল্পিত প্রাচীন সভ্যতা ছিল। তিনি এই অজানা শহরটিকে শুধুমাত্র একটি অক্ষর দিয়ে নামকরণ করেছিলেন, আর তা হলো জি। আর এই সম্পূর্ণ ঘটনাকে বলা হয় লস্ট সিটি অফ জি। পার্সি ফসেট বিশ্বাস করতেন এই অ্যামাজন জঙ্গলের মধ্যে একটি সংগঠিত শহর ছিল, আর তার এই বিশ্বাস কোনো কল্পনা থেকে আসেনি। তিনি 1750 সালের কাছাকাছি লেখা এক পর্তুগিজ দলিল পড়েছিলেন, যেখানে অ্যামাজন জঙ্গলে পাথরের শহর, ভাস্কর্য, সিঁড়ি, রাস্তা ইত্যাদি দেখার কথা লেখা ছিল। এমনকি বাস্তবেও অ্যামাজন জঙ্গলে অস্বাভাবিক বড় মাটির বাঁধ এবং জ্যামিতিক আকারের বিশাল মাটির নকশার সন্ধান পাওয়া গিয়েছে, যাকে জিওক্লিফস বলা হয়। এগুলো দেখে বোঝা যায় এখানে কেউ দীর্ঘ সময় ধরে পরিকল্পিতভাবে বাস করেছিল। পরবর্তীতে 1925 সালে ফসেট অ্যামাজন জঙ্গলের গহীনে প্রবেশ করার সিদ্ধান্ত নেন এবং এই যাত্রায় তার সাথে ছিলেন তার ছেলে, তার ছেলের বন্ধু এবং 100 জনের একটি দল। যদিও অ্যামাজন জঙ্গলের একদম গহীনে প্রবেশ করার সময় শুধুমাত্র পার্সি ফসেট, তার ছেলে এবং তার ছেলের বন্ধু ছাড়া বাকিরা সবাই সেখান থেকে ফিরে আসে, আর ফসেটরা মোট 3 জন গহীন জঙ্গলের আরো ভিতরে প্রবেশ করতে থাকে এবং তারা যাওয়ার আগে বলেছিল, আমরা যদি ফিরে না আসি আমাদের খুঁজতে এসো না। তারপর সত্যি সত্যি তারা আর কখনোই ফিরে আসেনি। এখন রহস্য হলো কেন তারা আর ফিরে আসেনি। অনেকেই মনে করেন তারা হয়তো উপজাতির হাতে নিহত হয়েছিল, কারণ কিছু উপজাতি বাইরের লোকদের ভয় পেত। সম্ভবত উপজাতিরা ভুল বুঝাবুঝিতে তাদের উপর হামলা করেছিল। আবার কেউ কেউ ধারণা করেন তারা হয়তো রোগ, ক্লান্তি কিংবা ক্ষুধায় মারা গিয়েছিল, কারণ অ্যামাজন জঙ্গলের গহীনে খাবার পাওয়া খুব কঠিন। আবার কিছু কিছু মানুষ বিশ্বাস করে তারা হয়তো শহরটি খুঁজে পেয়েছিল, কিন্তু সেখান থেকে হয়তো আর বেরোতে পারেনি। অ্যামাজন কোনো সাধারণ জঙ্গল নয়, এটা পৃথিবীর এমন এক জায়গা যেখানে প্রকৃতি এখনো মানুষের আগে কথা বলে। হাজারো রহস্য এখানে হারিয়ে যায়। কিছু মানুষ প্রশ্ন নিয়ে ঢোকে আর নিজেরাই হয়ে যায় ইতিহাসের অংশ। অ্যামাজন আমাদের শেখায় এই পৃথিবীর সবকিছু জয় করার জন্য নয়। কিছু জায়গা আছে যেগুলো কেবল সম্মান করে দেখতে হয়। আজও এই জঙ্গল বেঁচে আছে নীরবে, গভীরে, নিজের নিয়মে। আর হয়তো ঠিক এই কারণেই অ্যামাজন এখনো পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হয়ে রয়ে গিয়েছে।